সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে আজ এমন কয়েকটি ঘটনা একসঙ্গে ঘটছে যেগুলোকে আলাদা আলাদা খবর হিসেবে দেখলে হয়তো গুরুত্বটা পুরোপুরি বোঝা যাবে না, কিন্তু সবগুলো ঘটনাকে একসঙ্গে রাখলে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়: আগামী কয়েকটি দিন মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ একদিকে সৌদি আরবের সীমান্তে এবং সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর উপর বড় হামলার খবর এসেছে, যেখানে 10 জনের বেশি মানুষ নিহত এবং অনেকে আহত হওয়ার কথা জানানো হয়েছে। নিহতদের মধ্যে সৌদি নাগরিকের পাশাপাশি ইয়েমেনি, মিশরীয় এবং একজন পাকিস্তানি প্রবাসীও রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার রাখা দরকার: এই হামলার দায় এখনও হুথিরা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। অর্থাৎ হামলাটি কারা করেছে সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগে আরও নিশ্চিত তথ্যের প্রয়োজন। একই সময়ে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের নিয়ন্ত্রিত এলাকায় আরও ভয়াবহ হামলার খবর এসেছে। সেখানে কয়েক ডজন সরকারি সেনা নিহত এবং বহু মানুষ আহত হওয়ার কথা বলা হচ্ছে। কিছু প্রতিবেদনে নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হচ্ছে। এই হামলার দায়িত্ব অবশ্য হুথিরা নিয়েছে। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি সমর্থিত বাহিনীর সামরিক অবস্থান, ঘাঁটি এবং সরঞ্জামকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে। এখন এখানেই ঘটনাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এই হামলাগুলো এমন একটি সময় ঘটছে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সৌদি আরবে অবস্থান করছেন। একই সময়ে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা সামনে এসেছে। এই সম্ভাব্য চুক্তির ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ। এর মূল উদ্দেশ্য যদি বাস্তবায়িত হয়, তাহলে 3 দেশ একে অপরের নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার প্রতিশ্রুতিতে আবদ্ধ হতে পারে। অর্থাৎ তুরস্ক আক্রান্ত হলে পাকিস্তান ও সৌদি আরব থাকবে, সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান ও তুরস্ক সহায়তা করবে, এবং পাকিস্তানের উপর হামলা হলে তুরস্ক ও সৌদি আরব সমর্থন করবে। এখন চিন্তা করুন, ঠিক এই সময়েই সৌদি আরব ও সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর উপর বড় হামলা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি মিলিটারি অভিযান, নাকি এর মধ্যে কোনো কৌশলগত বার্তাও রয়েছে? এখানে অন্তত 2টি সম্ভাবনা নিয়ে আলোচনা করা যেতে পারে। প্রথম সম্ভাবনা হল, হুথিরা নিজেরাই দেখাতে চাইছে যে সৌদি আরবের সঙ্গে নতুন কোনো নিরাপত্তা সমীকরণ তৈরি হলেও ইয়েমেনের সংঘাত সহজে শেষ হবে না। দ্বিতীয় সম্ভাবনা হল, ইরান সহ বৃহত্তর আঞ্চলিক শক্তিগুলো এই নতুন সমীকরণকে কিভাবে দেখছে সেটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে কোনো প্রমাণ ছাড়া সরাসরি বলা ঠিক হবে না যে এই হামলা ইরানের নির্দেশে হয়েছে, কারণ হুথিদের নিজস্ব রাজনৈতিক ও সামরিক হিসাবও রয়েছে। আর এখানেই পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক বজায় রেখেছে। একই সময়ে পাকিস্তান এখন মধ্যপ্রাচ্যে নিজের কূটনৈতিক ও সামরিক গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে। সৌদি আরবের প্রয়োজন নিরাপত্তা সহযোগিতা, আর পাকিস্তানের প্রয়োজন অর্থনৈতিক ও সামরিক অংশীদারিত্ব। ফলে 2 পক্ষের স্বার্থ এখানে এক জায়গায় এসে মিলতে পারে। তবে এর অর্থ এটা নয় যে পাকিস্তান সরাসরি একটি বড় রাজনৈতিক যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। বাস্তবতা হল, সৌদি হুথি সংঘাত যদি আবার বড় আকার নেয়, তাহলে পাকিস্তানের জন্য সেটি অত্যন্ত কঠিন সিদ্ধান্তের বিষয় হবে। কারণ ইয়েমেনের ভৌগোলিক অবস্থা, পাহাড়ি এলাকা এবং দীর্ঘদিনের সংঘাত এই যুদ্ধকে সহজ কোনো মিলিটারি অভিযানে পরিণত হতে দেবে না। এবার আসি ইসরায়েল ও ইরান প্রসঙ্গে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ঘিরে এমন খবর সামনে এসেছে যে ইরানে শাসন পরিবর্তনের পরিকল্পনার সঙ্গে যুক্ত 2 জন সিনিয়র কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী পরিকল্পনার মধ্যে ছিল নেতৃত্বকে লক্ষ্য করা, বিভিন্ন গোষ্ঠীকে অ্যাক্টিভ করা এবং শেষ পর্যন্ত একটি বিকল্প রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করার চেষ্টা। যদি এসব প্রতিবেদন সত্য হয়, তাহলে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মিলিটারি শক্তি ব্যবহার করে একটি রাষ্ট্রের সরকার বদলে দেওয়ার পরিকল্পনা বাস্তবে কতটা কঠিন সেটি আবার সামনে এসেছে। তবে এটিকে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইরানের শাসন পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার স্বীকৃতি হিসেবে উপস্থাপন করার আগে আরও নির্ভরযোগ্য প্রমাণ প্রয়োজন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণের দিক থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ একটি রাষ্ট্রের সরকার পরিবর্তন শুধু মিলিটারি হামলা দিয়ে নিশ্চিত করা যায় না।
জনগণের প্রতিক্রিয়া, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা কাঠামো এবং আঞ্চলিক শক্তির ভূমিকা সবকিছু একসঙ্গে কাজ করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক জায়গায়, হরমুজ প্রণালীতে। ইরান হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কয়েক শতাংশ ফি বা টোলের কথা বলছে বলে খবর এসেছে। কিছু শিপিং কোম্পানি এই ফি দিতে আগ্রহী হলেও মার্কিন নিষেধাজ্ঞা তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে বিষয়টি এখন শুধু ইরান বনাম আমেরিকা নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য, তেল পরিবহন এবং উপসাগরীয় অর্থনীতির সঙ্গেও সরাসরি যুক্ত হয়ে গেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা কমেছে বলেও বিভিন্ন তথ্য সামনে এসেছে। এর অর্থ হল সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং বৈশ্বিক অর্থনীতিতেও তার চাপ তৈরি হচ্ছে। এই কারণেই উপসাগরীয় দেশগুলোর সামনে এখন একটি কঠিন প্রশ্ন: তারা কি দীর্ঘ সংঘাতের ঝুঁকি নেবে, নাকি ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতার পথ খুঁজবে? রাশিয়া ও চীনের ক্ষেত্রে ইরানের অবস্থান আরও কৌশলগত। ইরান তাদের জন্য হরমুজে বিশেষ সুবিধার কথা বলছে বলে দাবি করা হচ্ছে, আর চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক যোগাযোগও ব্যাহত রয়েছে। এর মাধ্যমে ইরান একটি পরিষ্কার বার্তা দিতে চাইছে বলে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ সংঘাতের মধ্যেও তারা একা হয়ে যেতে চায় না, বরং নিজেদের অর্থনৈতিক ও সামরিক অংশীদারদের ধরে রাখতে চায়। অন্যদিকে আমেরিকার বক্তব্যেও দ্বৈত বার্তা দেখা যাচ্ছে। একদিকে বলা হচ্ছে তারা রক্তপাত বা দীর্ঘ যুদ্ধ চায় না, অন্যদিকে ইরানের ওপর দীর্ঘমেয়াদী চাপ অব্যাহত রাখার কথাও বলা হচ্ছে। এখানেই মূল সংঘাতটি দাঁড়িয়েছে। আমেরিকার জন্য এটি সামরিক ও অর্থনৈতিক ব্যয়ের প্রশ্ন, আর ইরানের জন্য এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও টিকে থাকার প্রশ্ন হিসেবে দেখা হচ্ছে। তাই দুই পক্ষের সহনশীলতার সীমা এক নয়। ইরানের কৌশল যদি হয় দীর্ঘ সময় ধরে চাপ সহ্য করা এবং হরমুজকে লেভারেজ হিসেবে ব্যবহার করা, তাহলে আমেরিকার জন্য দ্রুত ফলাফল অর্জন করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর সঙ্গে আরেকটি ঝুঁকি যোগ হয়েছে। আরব নিউজ সহ বিভিন্ন প্রতিবেদনে ইরাকি আক্রমণকারী গোষ্ঠী এবং হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে নতুন হামলার সম্ভাবনার কথা বলা হয়েছে। যদি এমন হামলা সত্যি বড় আকারে শুরু হয়, তাহলে সৌদি আরবকে একই সময়ে ইয়েমেন সীমান্ত, আঞ্চলিক নিরাপত্তা এবং বৃহত্তর ইরান সমর্থিত নেটওয়ার্কের দিকে নজর দিতে হবে। ফলে পরিস্থিতি আরও জটিল হবে। এখন প্রশ্ন, সামনে কি হতে পারে? এটি বিশ্লেষণ, নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। প্রথম সম্ভাবনা, সৌদি আরব সরাসরি বড় মিলিটারি সংঘাতে না গিয়ে দূতাবাসিক চাপ বাড়াতে পারে এবং হুথিদের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, হামলা যদি বাড়তে থাকে তাহলে সৌদি আরব তার নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে পারে এবং পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হতে পারে। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক সম্ভাবনা হল, ইয়েমেনের সংঘাত যদি ইরান আমেরিকা সংঘাত, হরমুজ সংকট এবং আঞ্চলিক প্রক্সি সংঘাতের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে একটি স্থানীয় সংঘাত দ্রুত আঞ্চলিক সংকটে পরিণত হতে পারে। আর যদি এর সঙ্গে গাজা, লেবানন এবং ইরান ইসরায়েল উত্তেজনাও একই সময়ে চলতে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্ট একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। তাই প্রিয় দর্শক, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুধু কে কাকে হামলা করল সেটি নয়। আসল বিষয় হল মধ্যপ্রাচ্যে যে নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ইরান, হুথি এবং আমেরিকার অবস্থান কিভাবে বদলায়। আগামী কয়েকটি সিদ্ধান্তই ঠিক করবে এই পরিস্থিতি সীমিত সংঘাতের মধ্যে থাকবে নাকি আরও বড় রাজনৈতিক সংকটে পরিণত হবে। আপনার কাছে প্রশ্ন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সম্ভাব্য নতুন নিরাপত্তা সমঝোতা কি হুথিদের থামাতে পারবে, নাকি এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ব্যাপ্তি লাভ করবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আমরা পরিস্থিতির প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ হাফেজ।